বিচারপতি ভার্মা, যার বাড়ির সামনে যশবন্ত ভার্মা, যার বাড়িতে আগুন লেগে গিয়েছিল এবং আগুন নেভাতে গিয়ে দেখা গেল বস্তাবন্দি টাকা, তার বাড়ির বাগানে পোড়া টাকার অংশ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে এই বিচারপতির বাড়ির সামনে যে বাগান, বাংলোর লাগোয়া যে বাগান, সেখানেও পোড়া নোট পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে তাকে দিল্লি হাইকোর্ট থেকে ট্রান্সফার করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অভিযোগ কী ছিল? অভিযোগ ছিল বিচারপতির এই ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে। অবশেষে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে কোনো রকম কোনো যোগ অস্বীকার করছেন বিচারপতি ভার্মা। তিনি দাবি করছেন সার্ভেন্টস কোয়ার্টারের গুদামে টাকা ছিল, বাংলোর সঙ্গে যার কোনো যোগ নেই। এবার গতকাল সেই বাড়ির সামনে থেকেই পোড়া নোটের টুকরো উদ্ধার হলো, আবার নতুন করে বিতর্ক। हम कूड़ा गाड़ी पर काम करते हैं। 4-5 दिन हो गए, हमें 500 के नोट जले हुए मिले थे और अब भी मिले थे वहाँ पड़े हुए नोट, छोटे छोटे टुकड़े टुकड़े टुकड़े। 4-5 दिन पहले यहाँ सफाई कर रहे थे, वो ढेर उठा रहे थे कूड़े का, तो उसमें जला हुआ कुछ सामान था, उसमें 500 के नोट थे जले हुए, वो छोटे छोटे टुकड़े थे उसमें। আর এবার সংসদে এই ঘটনা নিয়ে আলোচনা বা এই প্রসঙ্গ সংসদে তোলা হোক দাবি করছেন কংগ্রেস সাংসদ। এই মর্মে তিনি স্পিকারকে চিঠিও দিয়েছেন, কারণ এটাই এই বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত একজন, তার বাড়ি থেকে যদি এরকম রাশি রাশি টাকা মেলে, কাঁড়ি কাঁড়ি নোট মেলে, তাহলে বিচার ব্যবস্থার উপর কোথাও বোধহয় একটা প্রশ্ন উঠে যায়। তাই সব আলোচনা বাদ দিয়ে বিচারপতি নিয়ে কথার দাবি তুললেন কংগ্রেস সাংসদ এবং লোকসভা স্পিকারকে নোটিশ দিয়েছেন। 30 নম্বর তুগলক ক্রেসেন্ট, এই বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, এবং এই বাড়ি এই মুহূর্তে দিল্লির আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তার কারণ এই বাড়ি হলো বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি। বিচারপতি যশবন্ত ভার্মাকে ঘিরেই এই মুহূর্তে বিচার ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং সেই প্রশ্ন গিয়ে পৌঁছেছে সংসদের দরজাতেও। এই কোনার যে আউট হাউস আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি সেন্টারের ঠিক পাশেই, সেখান থেকে উদ্ধার হয় বস্তা বস্তা পোড়া নোট। বিচারপতি যশবন্ত ভার্মা তিনিও দাবি করেছেন যে আউট হাউসে আগুন লেগেছে সেখানে টাকা থাকার কোনো সম্ভাবনাই নেই, কারণ সেই যেগুলো তাদের বাতিল আসবাবপত্র এবং জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা হতো। কিন্তু যদি সেটাই সত্যি হয়, তাহলে বাড়ির সামনের যে কুড়া রয়েছে সেখান থেকে এই 500 টাকার যে ঝলসানো নোটের অংশ, সেটা আমাদের হাতে এসে পৌঁছালো কিভাবে? ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন হয়েছে। সেই তদন্ত কমিটি তারা তদন্ত করে দেখবেন। একাধিক ক্ষেত্র রয়েছে, একাধিক নিরাপত্তা কর্মী এবং এখানকার যারা কর্মীরা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং খতিয়ে দেখা হবে জাস্টিস ভার্মার মোবাইল কল রেকর্ডও। সব মিলিয়ে প্রশ্ন উঠছে বিচার ব্যবস্থার উপর, প্রশ্ন তুলছেন বিরোধীরা। এখন দেখার এই তদন্ত রিপোর্টে চূড়ান্ত কি উঠে আসে এবং এই পোড়া নোটের আসল সত্য কি সত্যি বেরিয়ে আসে কিনা। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। নৈহাটি রাজেন্দ্রপুরে একটি বরফ তৈরির কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত মালিক আসেনি, রাত্রেবেলা থেকে হয়েছে। সঞ্জয় রায় বলে মালিকের নাম। হ্যাঁ, সঞ্জয় রায় নৈহাটি থেকে রাত্রেবেলা পয়সা নিয়ে চলে যায়। চ্যাংড়া পেয়েছে নাকি? এলাকার লোক মরবে যেখানে যেটা ভোপালে হলো, তাহলে আমরা চাইছি টোটালটা যেন বন্ধ হয়ে যায়, মানে আজকে থেকে নাই চলে এটা। আমার সহকর্মী অরুণ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অরুণ, কি অবস্থা এখন? যারা হাসপাতালে ভর্তি, চিকিৎসকরা কি বলছেন, কি কতজন হাসপাতালে ভর্তি, তাদের শারীরিক পরিস্থিতি কেমন, এবং এই কারখানা সম্পর্কে আমরা কি জানতে পারছি? কারখানা কার? দেখো, এই নৈহাটি রাজেন্দ্রপুরে যে বরফ তৈরির কারখানা রয়েছে সেই কারখানায় কিন্তু অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হয়। সেই গ্যাস কিন্তু ভোরবেলায় তার সেখান থেকে লিক হয়ে যায় এবং 5টা নাগাদ সেই কারখানা লিক হওয়ার পর এলাকার মানুষ কিন্তু প্রথমে বুঝতে না পারলেও পরে তারা শ্বাসকষ্ট অনুভব করেন এবং তারা কিন্তু এলাকায় এসে দেখতে পান যে ভীষণভাবে গ্যাস লিক করছে। তখন তারা দমকলের ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে এবং গ্যাস নেওয়া বন্ধ করার চেষ্টা করে। যেহেতু অ্যামোনিয়া গ্যাস খুব ভারী গ্যাস, সেই গ্যাস কিন্তু ছড়িয়ে পড়ে চতুর্দিকে। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। বহু লোক যারা বয়স্ক শ্বাসকষ্টের জন্য রোগে
হয়ে ভুগছিলেন তারা কিন্তু হসপিটালে ভর্তি হয়েছে এবং এলাকার লোক কিন্তু এলাকা ছাড়া অনেকেই সরে গেছে, কারণ যে কোনো ধরনের বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি গ্যাস, তবে চেষ্টা করা হচ্ছে, যেহেতু যেখান দিয়ে গ্যাসটা লিক করেছিল সেই জায়গাটাকে বন্ধ করা এখন একটু চাপ হয়ে গেছে, কিন্তু এখন দমকলের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা এলাকার লোক আতঙ্কিত এবং ঘটনাস্থলে যে এখানকার বিধায়ক রয়েছেন সোমনাথ সেন, তিনি সেখানে এসছেন এবং সেখানে শুধু তাই নয়, তিনি বলছেন যে এলাকার লোকের দাবি হচ্ছে এই ধরনের গ্যাস, একদম জনবহুল এলাকা, প্রচুর মানুষের বসবাস, তারা এখানে এই ধরনের কারখানা আর থাকতে দেবেন না, কারণ আগে যখন হয়েছিল তখন ঠিক ছিল, এলাকায় মানুষ ছিল না, এখন এত মানুষের বসবাস, এই নিয়ে কিন্তু এলাকার মতানৈক্য তৈরি হয়েছে। তাদের দাবি অবিলম্বে এই গ্যাস কারখানাকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। ধন্যবাদ। আতঙ্কে আছেন এই গ্যাস লিকের জন্য? আতঙ্কে আছি আমরা। এর আগেও কি গ্যাস লিক হয়েছিল? আর পুলিশ এসেছিল? না, আজকে পুলিশ এসছে, এই এসছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমি চাইছি ফ্যাক্টরিটা ঠিক করে চালায়, এখন না ঠিক হবে চালানো বন্ধ হয়। এলাকার মানুষদের নিরাপত্তার স্বার্থে কি করছেন? তো এরিয়া কর্ডন আছে, হ্যাঁ, এরিয়া কর্ডন আছে, ভ্যাকেট করা হচ্ছে, এখানে বাচ্চা কাচ্চা যারা যাচ্ছে তাদের সাবধান করে দেওয়া হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। এই কারখানাটা বহু পুরনো কারখানা, 88 সালের কারখানা। আমি ব্যক্তিগতভাবেও জানি কোনো কারণে হয়তো একটা লিকেজ হয়েছে। প্রথমের দিকে তারা লিকেজের পয়েন্টটা ধরতে পারেনি, রাতভর কাজ করেছে, এখন সে পয়েন্টটা ধরে নিয়েছে, সেটাকে রেনোভেট করছে। পার্শ্ববর্তী এলাকায় একটু অসুবিধে হয়েছে, আশা করি খুব শিগগিরই হয়ে যাবে। প্রশাসন এসছে, ফায়ার ব্রিগেড এসছে, সবাই মিলে জিনিসটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে, খুব শিগগিরই ব্যাপারটা রেকটিফাই হয়ে যাবে। সেটা প্রশাসনিকভাবে আমরা দেখছি, কথা বলে কিভাবে কি করা যেতে পারে সেটা আমরা দেখছি। অমৃত ভারত প্রকল্পে দিনহাটা স্টেশন মডেল স্টেশন হবে, তো মানুষ সহ্য করেছেন। 2 বছর ধরে কাজ হচ্ছে হয়েই চলেছে, এখনও সে কাজ শেষ হয়নি। এবার যাত্রীরা অধৈর্য হয়ে পড়েছেন, তারা এবার ক্ষোভ প্রকাশ করছেন যে এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত মডেল স্টেশন, সেই মডেল স্টেশন তৈরির কাজ এখনও পর্যন্ত শেষ হলো না। শুভঙ্কর আমার সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, কাজ কতদূর এগিয়েছে, যাত্রীরা বা কী বলছেন, কোথায় সমস্যা হচ্ছে যাত্রীদের? হ্যাঁ অতনু, তোমাকে জানিয়ে রাখি, দেখো কোচবিহার জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন দিনহাটা রেল স্টেশন, সেই দিনহাটা রেল স্টেশনকে 2023 সালে অমৃত ভারত প্রকল্পে এই রেল স্টেশনকে আধুনিক অর্থাৎ মডেল স্টেশন গড়ে তোলার কাজ শুরু হয়। সেই সময় রেল দপ্তরের আধিকারিকরা এসে শিলান্যাস করেছিলেন, কিন্তু 2 বছর পেরোতে চললো, কিন্তু সেই রেল স্টেশনের কাজ শেষ হয়নি। শেষ তো হয়নি, উল্টো অর্ধেক কাজও হয়নি এবং পরিস্থিতি এতটাই খারাপ। এই স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস সহ একাধিক ট্রেন আসে, ফলে যে যারা ট্রেন ধরতে আসে তা সেসব যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তাই রেল দপ্তরের কাছে বাসিন্দাদের আর্জি, দ্রুত যাতে যে ঢিমে তালে একটা কাজ চলছে সেই কাজ যাতে দ্রুত শেষ হয় সেই দাবি করেছেন বাসিন্দারা। যদিও রেল দপ্তর জানিয়েছেন যে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কোথায় ঘাটতি রয়েছে এবং কাজ যাতে দ্রুত শেষ করা যায় সে বিষয়টাও উদ্যোগ নেওয়া হচ্ছে। অতনু, ধন্যবাদ। রেল দপ্তরের অমৃত ভারত প্রকল্পের তত্ত্বাবধানে এই রেলের সংস্কারের কাজ শুরু হয়েছিল আজকে 2025 সালের মার্চ মাস অতিক্রম করার দিকে। যেভাবে যে গতিতে কাজটা হওয়ার কথা ছিল সেটা প্রচণ্ড পরিমাণে ধীরগতি চলছে এবং রেলের বিভিন্ন কাজের মাল মেটেরিয়ালস যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এতে ওখানকার যাত্রীদের যেমন অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে পরিবেশেরও একটা দূষণের পরিবেশ তৈরি হচ্ছে। উত্তর 24 পরগনার হাবড়ার কুমড়া এলাকা মাটি মাফিয়াদের দৌরাত্ম্য এমন জায়গায় চলে গিয়েছে, 3 ফসলি জমির মাটিও বাদ দিচ্ছে না। আর তারপর সেই মাটি ভর্তি ট্রাক যখন যাচ্ছে তখন রাস্তার দফারফা, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। মাটি মাফিয়ারা এইভাবে কাজ করছে কিভাবে, কাদের মদতে? আমার সঙ্গে জিয়াউল রয়েছে ফোনে, বলতে পারবেন জিয়াউল? একদম, দেখো হাবড়ার কুমড়া কাশীপুর গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙ্গা বলে একটি এলাকা রয়েছে, সেখানে দিনে এবং রাতে অর্থাৎ অবৈধভাবে 3 ফসলি কৃষি জমি, সেখান থেকে মাটি পাচার হচ্ছে এবং এই মাটি পাচার, অর্থাৎ যারা মাটি পাচার করছেন এতটাই মাটি ডিপ করছে বা গর্ত করছে, ফলে পার্শ্ববর্তী যে সমস্ত কৃষি জমি রয়েছে সেগুলো যে কোনো সময় ধস নামতে পারে। অন্যদিকে যে রাস্তা দিয়ে এই মাটির গাড়ি চলছে, ভারী গাড়ি যাচ্ছে, ফলে সেই রাস্তার দফারফ অবস্থা, গ্রামীণ পিচ রাস্তার একেবারে দফারফ অবস্থা। এলাকার মানুষ একাধিকবার সোচ্চার হয়েছেন, একাধিকবার বলেছেন, কিন্তু
কোনো ভ্রুক্ষেপ করা হয়নি, পঞ্চায়েতকে জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এলাকায় তীব্র একটা সমস্যা হচ্ছে, তার কারণ যেভাবে মাটি মাফিয়ারা দিনের আলোয় একেবারে মাটির গাড়ি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন, ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ফলে এলাকাটা সমস্যা তৈরি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত কে জানানো পরেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাও কিন্তু এলাকা সূত্রে খবর। ফলে এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে, যেভাবে দিনের পর মাটির গাড়ি চলছে, ফলে এলাকায় কৃষি জমি নষ্ট হচ্ছে, ফলে সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। অতনু, ধন্যবাদ। না, গত বছর থেকে এটা হচ্ছে মালিকানা জমি, দুটো ফসল তাহলে হয়, 2 ফসলি জমি, 2 ফসল। সেখান থেকে অবাধে মাটি কাটা হচ্ছে। কি কি ক্ষতি হচ্ছে আপনাদের? আমাদের ক্ষতি মানে কি, আমাদের মাছ টাছ করলেই বাড়িয়ে যাচ্ছে, তাহলে পাহাড়টা মজবুত করে দিচ্ছে না। আর এই যে সব সময় গাড়ি চলছে, তো এতে মোটামুটি জনগণেরও খুব অসুবিধে। এই যে গ্রামের রাস্তা ক্ষতি হচ্ছে, মাটি কাটিয়ে রাস্তাঘাট কিছু থাকতেছে না। এরপরে ধরো ওই বর্ষা হলে সে জল বেঁধে যাচ্ছে, রাস্তা যাচ্ছে, এরা আনে ওই ধরো গ্রামে যারা যারা মাটি কাটাচ্ছে তাকে কিছু কিছু পয়সা করে দিচ্ছে ওরা। এই জন্য গিয়ে পরে আর কেউ প্রতিবাদ করতেছে না। মাটির গাড়ি চলে কখন? মাটির গাড়ি সারা দিন চলবে, আর রাত